ওয়েলকাম ব্যাক এভরিবডি। আমি আগের ক্লাসটায় বলেছিলাম আমরা আগের ক্লাসটায় আলোচনা করছিলাম সেন্টেন্স সম্পর্কে এবং সেই সেন্টেন্স সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা জেনেছি যে সেন্টেন্স দুই ধরনের, মানে একটা সেন্টেন্সকে দুইভাবে ভাগ করা যায়। ফার্স্ট ইজ অ্যাকর্ডিং টু ইটস মিনিং and the second is according to its structure, according to the structure of the sentence. আগের ক্লাসটাতে আমরা যেগুলো পড়েছি আমরা পূর্ব জ্ঞানের নিরিখে সেইগুলো আরেকবার একটু ঝালিয়ে নিই। We have learned that according to meaning there are basically 5 types of sentences. Okay, I am following traditional grammar here. According to traditional grammar there are 5 types of sentences. They are written here in this board. And in modern grammar optative sentences have been excluded and it has been included in exclamatory sentence. optative sentence কে কি বলবো শারীরিকভাবে বাদ দিয়ে সেটাকে exclamatory sentence এর মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। সো ইন মডার্ন গ্রামার দেয়ার আর বেসিক্যালি 4 টাইপস অফ সেন্টেন্সেস: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরাটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। কিন্তু অপটেটিভ সেন্টেন্সটা আমি আলাদাভাবে এই জন্যই পড়াচ্ছি কারণ অপটেটিভ সেন্টেন্সটা বিভিন্ন জায়গায় গ্রামারের প্রয়োগ দেখা যায়, বিশেষ করে ন্যারেশন চেঞ্জে। এইবার আমরা একটু দেখে নিই যে আগের দিন আমরা কী কী পড়েছিলাম। উই হ্যাভ লার্ন দ্যাট দেয়ার আর বেসিক্যালি দিস 5 টাইপস অফ সেন্টেন্সেস. আউট অফ দেম দ্য ফার্স্ট ওয়ান is assertive sentence. What is an assertive sentence? We have learned that the word assertive has come from the word assert. Assertive কথাটা এসছে assert কথা থেকে, যার মানে হচ্ছে জোর দিয়ে কিছু বলা বা সাধারণভাবে কিছু বলা। And all these sentences can be divided between two parts, that is affirmative অ্যান্ড নেগেটিভ, সদর্থক বাক্য এবং নঙর্থক বাক্য। ওকে, বা হ্যাঁ সূচক বাক্য এবং না সূচক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সেস আই হ্যাভ টট ইন দিস সেন্টেন্স। তোমরা যারা যারা আগের ভিডিওটি দেখোনি তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, লিঙ্ক আমি দিয়ে দেবো, সেই চ্যানেলে গিয়ে তোমরা আগের ভিডিওটা প্রথমে দেখো। সেন্টেন্সের ফার্স্ট ক্লাসের যে ভিডিওটা, এটা সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাসের যে ভিডিওটা সেটা তোমরা দেখো। Hopefully you will definitely understand it. So what is an assertive sentence? That generally says us something or that asserts us something. এবার let us come to interrogative sentence. What is an interrogative sentence? আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, assertive সেন্টেন্সের স্ট্রাকচার থাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, বা কোনো সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট দুটোই থাকতে পারে। নাও let us go to the interrogative sentence. I have told in my previous class that the word interrogative has come from the verb interrogate, that means to ask a question, একটা প্রশ্ন করা। তাহলে যে সমস্ত সেন্টেন্সগুলো আমাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে সাহায্য করে তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেয়ার আর 3 টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ইয়েস নো কোয়েশ্চেন, মানে যে সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা উত্তর হিসেবে শুধু হ্যাঁ বা নাকেই পাবো। WH কোয়েশ্চেন, যেখানে আমরা হ্যাঁ বা না ছাড়া অন্য কিছু উত্তর হিসেবে পাবো, এবং দ্যাট মিন্স যেখানে একটা WH ওয়ার্ড থাকবে। এবং লাস্টারটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগ কোনটা? কোয়েশ্চেন ট্যাগ হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলো, দ্যাট মিন্স ওয়্যার দ্য আনসার লাইজ ইন দ্য কোয়েশ্চেন ইটসেলফ, যে প্রশ্নের মধ্যেই উত্তরটা নিহিত থাকে। যেমন আমি যদি বলি দ্য ক্রিয়েশন ইজ মার্ভেলাস, ইজন্ট ইট? যে ক্রিয়েশনটা হচ্ছে অসাধারণ, তাই না? তাহলে এই যে তাই না কথাটা, এর মধ্যেই আমি বলে দিতে চাইছি যে ক্রিয়েশনটা সত্যিই খুব মার্ভেলাস, সত্যিই খুব অভূতপূর্ব, খুব সুন্দর। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো, মানে কোয়েশ্চেনগুলোকে আমরা বলছি কোয়েশ্চেন ট্যাগ, যার প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। কোয়েশ্চেন ট্যাগ করানোর সময় আমি একটা জিনিস বলেছিলাম যেটা মাথায় রাখতে হয়, যে যদি বাক্যটা পজিটিভ হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগ হবে নেগেটিভ, যদি বাক্যটা হয় নেগেটিভ তাহলে কোয়েশ্চেন ট্যাগ হবে অ্যাফার্মেটিভ বা পজিটিভ। ওকে, নাও লেট আস কাম টু ইম্পেরাটিভ সেন্টেন্স। ইম্পেরাটিভ সেন্টেন্স মানে বেসিক্যালি 3 ধরনের সেন্টেন্সকে বোঝায়। প্রথমটা হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস। এবং এই সমস্ত সেন্টেন্সের মধ্যে ইম্পেরাটিভ সেন্টেন্স ইজ দ্য অনলি ওয়ান ওয়্যার দেয়ার ইজ নো সাবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোনো সাবজেক্ট আমরা দেখতে পাই না। Next comes exclamatory sentence. The word has come from the word exclaim, মানে আমাদের মনের
অভিব্যক্তি বা মনের এক্সপ্রেশন প্রকাশ পাওয়া আর কি। অ্যান্ড দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ, there is a wide variety of exclamatory sentences like anger, wonder, disgust and blah blah. ওকে, এবং লাস্টেরটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যেটা মডার্ন গ্রামারে এক্সক্লুড করা হয়েছে। অপটেটিভ সেন্টেন্সেস আর বেসিক্যালি অফ থ্রি টাইপস: প্রেয়ার, ব্লেসিং অ্যান্ড উইশ। সরি, একটু মুছে গেছে জায়গাটা, এটা হচ্ছে ব্লেসিং এবং এই জায়গাটা হচ্ছে উইশ। এইবার দ্যাট মিন্স ইন মাই প্রিভিয়াস ক্লাস I have told that in this class I would dictate about the that means what I would dictate is the classification of sentences according to structure বা গঠন অনুযায়ী সেন্টেন্স কী ধরনের হয় সেটা আমার এই ক্লাসের আলোচ্য বিষয়। তাই আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি, আমি শুধুমাত্র অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সের যে ভাগ সেটা নিয়েই আলোচনা করব। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার there are three types of sentences: simple sentence, complex sentence এবং কম্পাউন্ড সেন্টেন্স। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার তিন ধরনের সেন্টেন্স আমরা দেখতে পাই, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। বাংলায় বলতে গেলে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। ঠিক আছে, এবার হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স? এই সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডের ধারণাটা ক্লিয়ার করতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ক্লজ। I have already dictated clause in 3 classes, okay, where I have that means given you a detailed analysis of both phrases and clauses. দুটোই আলোচনা করা হয়েছে আমার আগের ক্লাসগুলোতে। তোমরা যারা যারা দেখোনি তারা ওই ক্লাসের লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলে। এবার সেই ক্লাসটা করে আসার পর তোমাদের এই সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড বুঝতে কোনো অসুবিধা হবে না। নাও হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স? আমাদের একটা খুব সহজ ভাবে আমি বোঝাতে চেষ্টা করছি। সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্সগুলো যেখানে থাকবে ওয়ান ফাইনাইট ভার্ব। টু বি মোর ক্লিয়ার, there would be one principal clause. তাহলে সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্সগুলো যেখানে থাকবে একটাই মাত্র ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে সেই ভার্ব যারা টেন্স এবং সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। দ্যাট মিন্স দোজ ভার্বস আর কন্ট্রোলড both by the subject and by the tense, they are called ফাইনাইট ভার্বস। মানে ভার্ব যেগুলো ভার্বের মতোই কাজ করে তাদেরকে আমরা সাধারণভাবে ফাইনাইট ভার্ব বলতে পারি। তো সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। একটা ফাইনাইট ভার্ব থাকা মানে সেখানে একটাই ক্লজ থাকবে, যেই ক্লজটা হবে প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস আর সেলফ ডিপেন্ডেন্ট, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ইট ডাজ নট নিড দ্য হেল্প of any other sentence to complete its meaning. Okay, suppose for example I can write I know the man with white hair. আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, নোটা ভার্ব। আমরা নোকে হুম দিয়ে প্রশ্ন করি, হুম ডু ইউ নো, দ্য আনসার উইল বি দ্য ম্যান। তাহলে দ্য ম্যানটা হয়ে গেল অবজেক্ট, আর রেস্ট পোর্শনটা হয়ে গেল একটা কমপ্লিমেন্ট। এবং আমরা যদি একটু খুঁটিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে সিম্পল সেন্টেন্সের মধ্যে কিন্তু এক বা একাধিক ফ্রেজ থাকতে পারে, দ্যাট ডাজ নট ম্যাটার। Okay, but there must be only one clause and that clause will be principal clause. আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটাই মাত্র ভার্ব আছে এবং এখানে কিন্তু যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে
এই গোটাটাই কিন্তু একটাই ক্লজের মধ্যে পড়ছে এবং যেই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং যে কারণে এই সেন্টেন্সটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, আই নো দ্য ম্যান উইথ হোয়াইট হেয়ার। ওকে, তাহলে এই ধরনের যে সেন্টেন্সগুলো তাকে বলা হবে সিম্পল সেন্টেন্স, যার মধ্যে একটি ভার্ব থাকবে এবং যার যে গোটা সেন্টেন্সটা একটাই প্রিন্সিপাল ক্লজ দিয়ে গঠিত হবে। ওকে, নাও কামস কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স comprises of two finite verbs and it has one more prominent feature। আরও একটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কমপ্লেক্স সেন্টেন্সের আছে, সেটা হচ্ছে it must be comprised of one principal clause plus one subordinate clause। তাহলে সিম্পল সেন্টেন্সের মধ্যে কেবলমাত্র একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুটি ক্লজ থাকবে, যার মধ্যে একটি হবে প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হবে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন আমি এই সেন্টেন্সটাকে কমপ্লেক্সে কনভার্ট করে জিনিসটা বোঝাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আই নো দ্য ম্যান উইথ হোয়াইট হেয়ার, এখানে আমি দেখতে পাচ্ছি যে একটাই ভার্ব ছিল, সেহেতু এটা হয়েছে সিম্পল সেন্টেন্স। আমি এবার কমপ্লেক্স সেন্টেন্সটা বোঝাচ্ছি। সাপোজ এই সেন্টেন্সটাকে যদি আমি এইভাবে লিখি, আই নো দ্য ম্যান হু হ্যাজ ব্রাউন হেয়ার, আমি সেই লোকটাকে জানি যার বাদামি কালারের চুল আছে আর কি। তাহলে এখানে আই নো দ্য ম্যান, দিস পার্ট ইজ প্রিন্সিপাল ক্লজ। কীভাবে বুঝবো? কারণ সাবঅর্ডিনেট ক্লজ সবসময় শুরু হবে লিঙ্কার দিয়ে, হুটা যেহেতু এখানে লিঙ্কার, তাই হু থেকে বাকি পার্টটা হয়ে যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দিস পার্ট ইজ প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দিস পার্ট বিকামস সাবঅর্ডিনেট ক্লজ। এইবার আমি দেখি যে বৈশিষ্ট্যগুলো আমি কমপ্লেক্স সেন্টেন্সের বললাম সেই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে কিনা। জাস্ট সি টু ফাইনাইট ভার্বস, উই ক্যান সি দ্যাট ইন দিস সেন্টেন্স দেয়ার আর টু ফাইনাইট ভার্বস, ওয়ান ইজ নো অ্যান্ড দ্য আদার ইজ হ্যাজ। দুটো ফাইনাইট ভার্ব আছে এবং এই সেন্টেন্সটার মধ্যে আরেকটা যে সেকেন্ড বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটাও আছে। সুতরাং দিস সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের মধ্যে একটাই মাত্র ক্লজ থাকবে যেটা হবে প্রিন্সিপাল ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুটো ক্লজ থাকবে যার মধ্যে একটা হবে প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। নাও কামস কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স অলসো comprises of two finite verbs। ঠিক যেমন কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব থাকে, কম্পাউন্ড সেন্টেন্স বা আচ্ছা আরেকটা কথা বলে দিই কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে সেই সাবঅর্ডিনেট ক্লজটা আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। সো ইট ক্যান বি এনি ওয়ান অফ দেম। যদি নাউন ক্লজ দিয়ে একটা বাক্য থাকে সেটাও হবে কমপ্লেক্স সেন্টেন্স, যদি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কোনো বাক্য থাকে সেটাও কমপ্লেক্স সেন্টেন্স, বা যদি অ্যাডভার্বিয়াল ক্লজ থাকে, in that case also it would be a complex sentence. Okay, best. Now let us come to compound sentence. In compound sentence, the first distinctive feature of compound sentence is that just like complex sentence has two finite verbs, compound sentence also has two finite verbs. The second feature is that here there will be two principal clauses। যেমন মানে পার্থক্যটা তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের সঙ্গে কম্পাউন্ডেড সেন্টেন্সের শুধু এইটুকুই যে কমপ্লেক্স সেন্টেন্সে যে দুটো ক্লজ থাকবে তার মধ্যে একটা হবে প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হবে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে যে দুটো ক্লজ থাকবে তার মধ্যে দুটোই হবে প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দে মাস্ট বি
joined with a coordinating conjunction. তোমরা যারা যারা ক্লজের ক্লাসটা অ্যাটেন্ড করেছো তারা বুঝতে পারবে যে আমি ক্লজ পড়ানোর সময় বলেছিলাম যে ক্লজ তিন ধরনের হয়, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং 3 নাম্বারটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কোনটা? যখন দুটো প্রিন্সিপাল ক্লজকে একটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে জয়েন করা হয় তাকেই বলা হয়, তখন এই প্রিন্সিপাল ক্লজ দুটো আর প্রিন্সিপাল ক্লজ নামে তাদের ডাকা হয় না, তাদেরকে ডাকা হয় কোঅর্ডিনেট ক্লজ নামে। তাহলে আমরা বলতে পারি যে কম্পাউন্ড সেন্টেন্সে যে দুটো ক্লজ থাকে সেই ক্লজ দুটো অ্যাকচুয়ালি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমি বোঝানোর সুবিধার জন্য দুটো প্রিন্সিপাল ক্লজ বলে লিখলাম। ওকে, নাও একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও সোজা হয়ে যায়। আমি এই সেন্টেন্সটাকেই কম্পাউন্ডে কনভার্ট করে দেখাচ্ছি। আমি এই সেন্টেন্সটাকে দুভাগে ভাগ করে দেবো। যদি ভাগ করে দিই তাহলে কী হবে? আই নো দ্য ম্যান, আরেকটা সেন্টেন্স হচ্ছে হি হ্যাজ ব্রাউন হেয়ার। তাহলে সেন্টেন্সটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম এবং দুটোই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্যাট মিন্স নান অফ দেম আর ইন্টারডিপেন্ডেন্ট আপন ইচ আদার, তাদের মধ্যে কেউই কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে দুটোই প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে। এবার দুটোই যখনই আমি এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যদি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দিয়ে যোগ করে দিই তাহলেই এটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আই নো দ্য ম্যান অ্যান্ড হি হ্যাজ ব্রাউন হেয়ার। ঠিক আছে, তাহলে দ্যাট মিন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আর কিছুই নেই সেন্টেন্সের। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই ধরনের সেন্টেন্স where there would be one finite verb and one principal clause and nothing else. There may be or may not be one or more than one phrases, that does not matter, but there must be only one finite verb and one principal clause. Second comes the complex sentence where there will be 2 finite verbs and 2 clauses, and one of them must be principal clause and the other must be subordinate clause. Third comes compound sentence. There also there would be 2 finite verbs and both the clauses will be principal clause only, and they must be connected with a coordinating conjunction. Coordinating conjunction কোনগুলো? মোটামুটিভাবে বহুল প্রচলিত যেটা সেটা হচ্ছে and, but, or, either or, neither nor, আরও অনেক হয়, তবে বহুল প্রচলিত এই তিনটেই আর কি। নাও that means here only I would stop this class, কারণ আর কিছু নেই পড়ানোর। নেক্সট আমি একটা ক্লাস তোমাদের নেব যেটা হবে সেন্টেন্স ট্রান্সফরমেশনের ওপরে, যেটা তোমাদের ক্লাস 9-10 তো আছেই, 11-12 আরও ভীষণভাবে আছে এবং আরও কঠিনভাবে আছে। সো সেন্টেন্স ট্রান্সফরমেশনের ক্লাসটা বোঝার জন্য তোমাদের এই সেন্টেন্সের ক্লাসটা বোঝাটা খুব দরকার। That means those who have not yet attended any of these classes, I request all of you to attend these 2 classes. এই দুটো ক্লাস অ্যাটেন্ড করো, বোথ ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। ঠিক আছে, এই ক্লাস দুটোর মধ্যে তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে বুঝতে, দেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস উড অলসো বি ভেরি মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সো বাই ফর টুডে, and one request to all of you, as I always say, that attend all the classes, and please that means I am not being able to understand that which I should teach next, so that means suit your requests by means of comments, by means of your responses. আমাকে জানাও যে তোমরা কি কি কোন কোন সেগমেন্ট জানতে চাও, তাহলে আমি সেগুলো পড়াতে পারি আর কি। আর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা অবশ্যই করো, অ্যান্ড শেয়ার দ্য ভিডিও, এটা অনেকেরই কাজে লাগতে পারে। দোজ হু আর ফ্রম দ্যাট মিন্স ফ্রম ক্লাস 8 to 12 সবারই কাজে লাগতে পারে, অ্যান্ড দ্যাট মিন্স নাথিং এলস। ওকে, সো গুড বাই ফর টুডে।